সারা দেশে নারী হেনস্থা ও নির্বাচনী কার্যক্রমে হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দীতে জামায়াতের নারী সমাবেশ আগামী ৩১ জানুয়ারি। হাবিবুল্লাহ বাহার কলেজে ১১ দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ। অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, জানালেন জ্বালানি উপদেষ্টা। মার্কিন প্রতিনিধি দলের আকস্মিক সফরে আর্জেন্টিনায় গভীর উদ্বেগ, দাবি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় এই সফর। এবং ভারতে আয়োজিত টি-20 বিশ্বকাপে শেষ মুহূর্তে সুযোগ পেয়ে ভিসা নিয়ে চিন্তিত স্কটল্যান্ড। দুপুর ৩টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সারা দেশে নারী হেনস্থা, তাদের উপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদ আমাদের যে নারী সংগঠন আছে, সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী ৩১ তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সোহরাওয়ার্দী উদ্যান। সকাল 10:30 এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং এই প্রথমবার বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে এটার প্রতিবাদে তারা এই সমাবেশ করবে। যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরো ব্যাপক কর্মসূচি থাকবে। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর ছাত্রদল পরিচয় হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল 11:30টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এই ঘটনা ঘটে। নাসিরউদ্দিন পাটোয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আব্দুল্লাহ জানান, ছাত্র নামধারী কিছু ব্যক্তি যারা মূলত মির্জা আব্বাসের লোকজন, তারা শিক্ষার্থী রূপে এসে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ধানের শীষ স্লোগান দিতে শুরু করে। ছাত্রশক্তির ঢাবি শাখার নেতা মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলা করেছে। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজের একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে যান। নিরাপত্তাহীনতার অপরাধের ছায়ায় ঢাকা পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ঢাকা ১৩। মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলী নিয়ে গঠিত এই আসনে উন্নয়নের চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে জীবন ও সম্পদের নিরাপত্তার প্রশ্ন। চুরি, ছিনতাই, চাঁদাবাজি আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত এলাকাবাসী এখন ভোটের মাঠেও সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নিরাপদ জীবনের দাবিকে। প্রায় ৪ লাখ ভোটারের এই আসনে তাই নির্বাচন মানেই শুধু প্রতিশ্রুতি নয়, বরং অপরাধমুক্ত ঢাকা ১৩ গড়ার বাস্তব প্রত্যাশা। বিস্তারিত জাগো রিপোর্টে। রাজধানীর গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা ঢাকা ১৩। মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলী নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। চুরি, ছিনতাই, চাঁদাবাজি আর অপরাধ এসবই এখন এলাকাবাসীর প্রধান দুশ্চিন্তার কারণ। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত হলেও এই আসনের বাসিন্দাদের প্রধান অভিযোগ নিরাপত্তাহীনতা। মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলী এলাকায় প্রায় প্রতিদিনই ঘটছে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা। স্থানীয়রা বলছেন, দিনের আলোতে রাস্তায় বের হতে ভয় পান, আর সন্ধ্যার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। মোহাম্মদপুরে আগে সন্ত্রাসের সমস্যা, আমরা চাই এই সমস্যাটা দূর হোক, চাঁদাবাজি এগুলো সব দূর হোক। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, চাঁদাবাজি, ছিনতাই এগুলো নিয়ে এক একজন এক একটা মব সৃষ্টি করতেছে। আমরা ববি হাজার সাহেবের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে উনি এসে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাটা, গ্যাস, পানি, বিদ্যুৎ, এলাকার যুব সমাজকে যাতে নেশা মাদক মুক্ত সমাজ করতে পারে।
এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 4 লাখের কাছাকাছি। এর মধ্যে পুরুষ ও নারী ভোটার প্রায় সমান সংখ্যক। বিপুল সংখ্যক তরুণ ভোটারও রয়েছে এই এলাকায়। ভোটারদের মূল দাবি উন্নয়ন নয়, দরকার নিরাপত্তা। মোহাম্মদপুর এমন কোনো এরিয়া নাই যেখানে মাদক বিক্রি হয় না। উন্নয়নের আগে চুরি, ছিনতাই, মাদক ব্যবসায়ী সব বন্ধ করতে পারলে জনগণ বুঝতে পারবে যে কোন দলকে ভোট দেওয়া দরকার। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, মাদক ব্যবসা এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি বলে অভিযোগ করলেন এখানকার বাসিন্দারা। পাশাপাশি শ্যামলী এলাকাতে বেড়েছে চুরির ঘটনা। প্রার্থীরা নির্বাচনী প্রচারে এলাকায় ঘুরে ঘুরে প্রতিশ্রুতি দিচ্ছেন ছিনতাই, চাঁদাবাজি মুক্ত এবং নিরাপদ ঢাকা 13 গড়ার। চাঁদাবাজ, ভূমিদস্যু এদের সবার তাণ্ডব থেকে অতিষ্ঠ। এই সব তাণ্ডব, এই কিশোর গ্যাংয়ের হাত, সব সন্ত্রাসের কালো হাত ভেঙে দেবার জন্য তারা একত্রিত হয়েছে। সন্ত্রাস দমনের জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে দিন বদলের এখনই সময়। অপরাধ আর আতঙ্কের এই চক্র থেকে মুক্তি চায় ঢাকা 13-র মানুষ। এখন দেখার বিষয় আসন্ন নির্বাচনে ভোটারদের এই প্রত্যাশা কতটা প্রতিফলিত হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে স্পষ্ট করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। তিনি বলেন, পে কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে কমিশনের দাবি ছিল। সেই ধারাবাহিকতায় একটি স্বাধীন পে কমিশন প্রতিবেদন দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ মাত্র সীমিত সময়ের হওয়ায় এই সরকার পে স্কেল বাস্তবায়নে যাচ্ছে না। তিনি আরো বলেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি ও পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনা করে মতামত দেবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তাদের প্রতীক দাঁড়িপাল্লা। পাল্লার মাপে কোনো কম বেশি করা হবে না, যার যা প্রাপ্য অধিকার তা বুঝিয়ে দেওয়া হবে। মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে যশোরবাসীর বিভিন্ন দাবির বিষয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণারও প্রতিশ্রুতি দেন। আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি, আমাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যদি আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালার মাধ্যমে এই জমিনের মানুষদের খেদমত করার সুযোগ আমাদেরকে দান করেন, সে সুযোগটা আসবে জনগণের হাত দিয়ে। উসিলাটা হচ্ছে জনগণের হাত 12 তারিখ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, দুটি ভোট সামনে রেখে 12 তারিখ আমাদের খুব কাছাকাছি চলে আসছে। একটি ভোট হচ্ছে গণভোট। অতীতের বস্তা বসা রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন রাজনীতির সূচনা করা, এবং সেই রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোন পরিবার বা কোন দলের রাজনীতি হবে না, একেবারে খাঁটিভাবে হবে জনগণের রাজনীতি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনে কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কেউ নিরপেক্ষতা হারালে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ইসি সানাউল্লাহ এই সময় বলেন, সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকলেই একে অপরের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। দুটো কন্ডিশন, যেটা 1 নম্বর কন্ডিশন হচ্ছে কোঅর্ডিনেশন। নিরপেক্ষতা কোন অবস্থাতে যেন সামান্যতম আমাদের এই ব্যাপারে বিচ্যুতি না হয়। আমরা একজন ভোটার, দিন শেষে আমি একজন নাগরিক। আমার পার্টিজানশিপ ওই ভোট দেওয়া পর্যন্তই শেষ।
আমি একজন প্রার্থী বা একটা প্রতীকে হয়তো ভোট দিব, তার মানে কি আমার মাঝে তো একটা পছন্দ আছে, কিন্তু সেই পছন্দ যেন কোনো অবস্থাতেই আমার পেশাদারি কাজে কোনোভাবে প্রভাবিত না করে। এক সুতা যেন ডানে থেকে বামে আমরা না হেলি। আপনার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে, বিহেভিয়ার করেন, তার জন্য পরবর্তী জীবন খুব কঠিন হবে এবং নির্বাচন কমিশন অতীব শক্ত হবে এই ব্যাপারে যেন কারো কোনো সন্দেহ না থাকে। এবং আপনারা জানেন আমরা আইন পরিবর্তন করেছি এই জন্য। শুধু তার বিরুদ্ধে ব্যবস্থাই নেওয়া হবে না, এই ব্যবস্থা সারা জীবনের জন্য তার রাশিয়ারের মধ্যে থেকে যাবে। আপনারা একটা ভালো কাজ করতে এসে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, এই জন্য আমি ওয়ার্নিংটা দিয়ে রাখলাম। কিশোরগঞ্জের ভৈরবে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ফের ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বেলা 12:40 ভৈরব স্টেশনে পৌঁছার পর 12:45 দিকে রেলওয়ে সেতুতে ওঠার আগে সিলেটগামী 709 পারাবাত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। এ কারণে ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে আবারও ভোগান্তিতে পড়েছেন একাধিক ট্রেনের হাজারো যাত্রী। এ সময় ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, উপবন তিতাস কমিউটার ট্রেন, আন্তনগর উপকূল এক্সপ্রেস, চট্টগ্রাম ও কক্সবাজারগামী সোনার বাংলা ও পর্যটক এক্সপ্রেস, মহানগর প্রভাতী, কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী সহ কমপক্ষে 9 থেকে 10টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এর আগে আউটার স্টেশন এলাকায় মঙ্গলবার ভোর 3:30 থেকে ঢাকা ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী চট্টগ্রাম মেল ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা নোয়াখালী, ঢাকা কক্সবাজার ও চট্টগ্রাম ময়মনসিংহ রেলপথে বন্ধ হয়ে যায়। এর দীর্ঘ 9 ঘন্টা পর দুপুর 12:15 লাইনচ্যুত দুর্ঘটনাটি কবলিত ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিপিএল শিরোপা জয়ের গৌরব নিয়ে রাজশাহীতে ফিরেছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রিয় দলের এই ঐতিহাসিক সাফল্য উদযাপনে সোমবার উৎসবমুখর হয়ে ওঠে পুরো নগরী। ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণের মধ্য দিয়ে খেলোয়াড়দের দেয়া হয় গণসংবর্ধনা। এদিন সকালে বিমানবন্দরে পৌঁছান রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা। সেখান থেকে ট্রফি হাতে ছাদখোলা বাসে ওঠেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম সহ দলের অন্যান্য সদস্যরা। এরপর বিমানবন্দর সড়ক থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংবর্ধনা শোভাযাত্রা। বাস চলার পথে রাস্তার দুই পাশে ভিড় জমান হাজারো ক্রিকেট প্রেমী। কেউ হাতে প্ল্যাকার্ড, কেউ জাতীয় ও দলীয় পতাকা নেড়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। গর্বের রাজশাহী, চ্যাম্পিয়ন ওয়ারিয়র্স, এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। শোভাযাত্রার সঙ্গে মোটরসাইকেল বহরও যুক্ত হয়, যা নগর জুড়ে সৃষ্টি করে বাড়তি উদ্দীপনা। অবশ্যই মনে করি প্রাপ্য ছিল, রাজশাহীবাসীর জন্য অনেকদিন পর তারা ট্রফি জিতেছে, আর আমাদের নাবিল গ্রুপের জন্য অনেক বড় একটা পাওয়া। তারা প্রথমবার বিপিএল এ টিম করে প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছে, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আমাদের এই চ্যাম্পিয়নশিপের আনন্দটা আরো দ্বিগুণ হয়েছে, আমাদের এই আনন্দটা তাদের সাথে আমরা শেয়ার করতে পেরেছি, তো খুবই ভালো লাগছে। রাজশাহীর ক্রিকেট অনেক দূর আগাতে সাহায্য করবে, কারণ এখানে অনেক ইয়াং ক্রিকেটার আছে যারা স্বপ্ন দেখেন যে বাংলাদেশ টিমে খেলবেন, বিপিএল খেলবেন। সো আমি মনে করি যে এই জয়টা তাদেরকে অনেক হেল্প করবে। পাশাপাশি যারা রাজশাহীর দায়িত্বে আছেন, বিভিন্ন টুর্নামেন্ট এখন আগের মতো হয় না, সো তাদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে যে তারা যেন এই টুর্নামেন্টগুলো প্রতি বছর রেগুলার করেন এবং প্লেয়ারদেরকেও অপরচুনিটি তৈরি করে দেন। আর রাজশাহীর মাঠ বা যে ফ্যাসিলিটিসগুলো আছেন, ক্রিকেট বোর্ড বা রাজশাহীতে যারা দায়িত্বে আছেন, তারা এই জিনিসগুলো যদি ঠিকভাবে উন্নত করেন, তাহলে আমার মনে হয় যে বিপিএল বলেন বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো রাজশাহীতে আস্তে আস্তে আসবে এবং এর মাধ্যমে আমার মনে হয় বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আর্জেন্টিনার অ্যান্টার্কটিকা সংলগ্ন শহর উশুয়াইয়াতে মার্কিন আইন প্রণেতাদের আকস্মিক সফর নিয়ে দেশটির বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার আর্জেন্টিনার বিরোধী দলগুলো এই সফরের সমালোচনা করে বলেছে এটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্বার্থের ইঙ্গিত হতে পারে। বিরোধীদের আশঙ্কা আরও বেড়েছে, কারণ তিয়েরা দেল ফুয়েগো প্রদেশের রাজধানী উশুয়াইয়াতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্রের একটি সরকারি উড়োজাহাজ অবতরণ করে। এতে সন্দেহ তৈরি হয়েছে যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই এলাকাটিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ নৌঘাঁটি স্থাপনের চেষ্টা করছেন। মিলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বুয়েন্স এইরেসে অবস্থিত মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে ওই উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের হাউস কমিটি অন এনার্জি অ্যান্ড কমার্সের
দ্বিদলীয় একটি প্রতিনিধি দল ছিল, তবে প্রতিনিধি দলের সদস্যদের নাম প্রকাশ করা হয়নি। অবশ্য মিলের বামপন্থী পূর্বসূরি আলবার্তো ফের্নান্দেজের শাসন আমলে আর্জেন্টিনা সফর করেছিলেন মার্কিন প্রতিনিধি লরা রিচার্ডসন। এবারে খেলার খবর। নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। একটি দলের ঘাটতি পূরণে তাই সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। নিজেদের ইতিহাসের ৭ম টি-20 বিশ্বকাপ খেলবে স্কটিশরা। তবে জটিলতা দেখা দিয়েছে তাদের খেলোয়াড়দের ভিসা প্রাপ্তি নিয়ে। তাড়াহুড়ো করে স্কোয়াড ঘোষণা করে স্কটল্যান্ড। 15 সদস্যের সেই দলে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত পেস বোলার সাফিয়ান শরীফ। বরাবরই রাজনৈতিক কারণে সবসময়ই বৈরিতা বিরাজ করে ভারত ও পাকিস্তানের মধ্যে। এ প্রভাব এসে পড়ে বংশোদ্ভূত খেলোয়াড়দের উপরও। ইংল্যান্ডের স্পিনার বশির খানের ক্ষেত্রেও ঘটেছিল এমন ঘটনা। ইংল্যান্ডের হার্টসফিল্ডে জন্ম নিয়েছেন স্কটিশ পেসার শরীফ। বাবা পাকিস্তানি ও মা ব্রিটিশ পাকিস্তানি। 7 বছর বয়সে সে স্কটল্যান্ডে পাড়ি দেয়া ডানহাতি পেসারের ভিসা প্রাপ্তি নিয়ে চিন্তিত দেশটির ক্রিকেট বোর্ড। স্কটল্যান্ডের জার্সিতে 90 ওয়ানডে ও 75 টি-20 খেলে শিকার করেছে 198 উইকেট। গতকাল স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, ভিসা প্রাপ্তির জন্য সকল কাজ চলমান। সময়মতো ভিসা হাতে পেলেই ভারতে উড়াল দেবে দলটি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে নারী হেনস্থা ও নির্বাচনী কার্যক্রমে হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দীতে জামায়াতের নারী সমাবেশ আগামী 31 জানুয়ারি। হাবিবুল্লাহ বাহার কলেজে 11 দলীয় জোট প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ছাত্রদলের হামলার অভিযোগ। অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না জানালেন জ্বালানি উপদেষ্টা। মার্কিন প্রতিনিধি দলের আকস্মিক সফরে আর্জেন্টিনা গভীর উদ্বেগ, দাবি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় এই সফর। এবং ভারতে আয়োজিত টি-20 বিশ্বকাপে শেষ মুহূর্তে সুযোগ পেয়ে ভিসা নিয়ে চিন্তিত স্কটল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।